ওয়েলকাম টু সায়েন্স টিউশন 2023। এটি একটি অনলাইন চ্যানেল। এখানে আমরা মূলত বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য কিভাবে বই পড়ব, বই পড়ে তার টপিকটা বুঝব, সেইটা আমরা মূলত অভ্যাস করব। তোমাদের মধ্যে অনেকেরই এখন বই পড়ার অভ্যাসটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আসলে বই হলো প্রকৃত বন্ধু আমার মনে হয়। আর এই বই পড়ার অভ্যাস থেকে তোমরা কিন্তু অনেক পরবর্তীকালে অনেক ভালো ফল পেতে পারো। সুতরাং বইটাকে খুঁটিয়ে পড়ার অভ্যাস করে তোলো এবং এই বইটা যেহেতু তোমার কাছে সব সময় থাকে, কোনো অনলাইন ভিডিও বা কোনো ইউটিউব ভিডিও বা কোনো অনলাইন কোনো টিচার পড়াচ্ছেন, সেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, তোমার কাছে সব সময় থাকে না। তাই বইটা তুমি যদি ভালো করে বুঝে নাও এবং বইয়ের প্রতিটি অংশ যদি ভালো করে তোমার বোধগম্য হয়, তাহলে দেখো ভৌতবিজ্ঞান কেন, অঙ্ক কেন, ইতিহাস, ভূগোল, যে কোনো সাবজেক্ট খুব সুন্দরভাবে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আসলে বই পড়াটা তোমার কাছে একটা ইজি ব্যাপার হয়ে যাবে। তো আজকের চ্যাপ্টার শুরু করব। বেশি কথা না বাড়িয়ে দেখো কিভাবে পড়ছি। বল ও গতি। প্রথমে বুঝবো যে চ্যাপ্টারটা আমার কিন্তু বল ও গতি নিয়ে, অর্থাৎ যে সমস্ত বল আমরা পারিপার্শ্বিকভাবে দেখি, যেমন একটা ক্রিকেট বলের ওপর যদি কিক করো, আমরা ব্যাট দিয়ে যে বলটা প্রয়োগ করি, বা তুমি বাড়িতে ডোর ওপেন করবে, তো দরজার হ্যান্ডেলে বল প্রয়োগ করে তুমি দরজাটাকে ওপেন করো, এইসব ব্যাপারগুলো। আর গতি, গতি মানে তো জানবেই তোমরা, সাইকেলে চড়ে যাচ্ছ, এটা একটা গতি। তারপরে মনে করো তুমি হেঁটে যাচ্ছ, এটা একটা গতি। অথবা তুমি লাট্টু খেলার সময় ঘোরাচ্ছ, এটাও একটা গতি। তো এই সমস্ত আলোচনা নিয়েই আজকে তোমাদের নবম শ্রেণীর সিলেবাস শুরু করছি, স্থিতি ও গতি। অবশ্যই দেখো এখানে দুটো ওয়ার্ড আছে, রেস্ট অ্যান্ড মোশন। তো স্থিতি এই টার্মটাকে আমরা ইংলিশে বলবো রেস্ট, অ্যান্ড গতি এই টার্মটাকে আমরা বলবো মোশন। আসলে তোমাদের এই ইংলিশ টার্মগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে পরিচয় ঘটা দরকার, কারণ পরবর্তীকালে তোমরা সমস্ত বই কিন্তু ইংরেজিতেই পড়বে। তাই আমি মনে করি যে তোমাদের এই ইংলিশ টার্মগুলো একটু অবশ্যই পড়ার সময় মনে রাখা দরকার। আচ্ছা, এখন স্থিতি কাকে বলে দেখো কিভাবে পড়ছি। তোমরাও কিন্তু বাড়িতে কিন্তু এইভাবে একটু ধীরে পড়বে। যে বস্তুর অবস্থান পারিপার্শ্বিকের তুলনায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না, অর্থাৎ একটা বস্তুর কথা বলা হচ্ছে পারিপার্শ্বিকের তুলনায়, মানে ধরো তুমি বসে আছো কোনো জায়গায়, তাহলে তোমার সাপেক্ষে একটা গাছও কিন্তু, সেও কিন্তু স্থির। পারিপার্শ্বিকের তুলনা মানে এটা, অর্থাৎ গাছের সাপেক্ষে তুমি বসে আছো, আবার তোমার সাপেক্ষে গাছ দাঁড়িয়ে আছে। তাহলে পারিপার্শ্বিকের তুলনায় বা সময়ের সঙ্গে সঙ্গে তুমি ঘড়ি ধরলে, ঘড়িতে দেখছো যে 12:01 যেখানে আছো, 12:01 সেই জায়গাতেই আছো। অর্থাৎ সময় পাল্টাচ্ছে কিন্তু তোমার স্থান পরিবর্তন হচ্ছে না। তো এই অবস্থাকে তোমার বলা হবে স্থির বস্তু, সেই বস্তুকে বলা হবে স্থির বস্তু, এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় স্থিতি। মানে এই যে অবস্থা, আমি স্থির থাকার যে অবস্থা, এটাকে আমার বলছে, মানে এই স্টেটটাকে, এই অবস্থাটাকে বলা হচ্ছে রেস্ট, REST, স্থিতি। তো অবভিয়াসলি খুব একটা সহজ টার্ম হচ্ছে গতি, মোশন। যে বস্তুর অবস্থান পারিপার্শ্বিকের তুলনায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় মানে, মনে করো তুমি স্টেশনে বসে আছো, একটি ট্রেন তোমার সামনে দিয়ে হুস করে চলে গেল। তাহলে দেখো ট্রেনটি 5 মিনিট পরে তুমি বুঝতে পারবে যে তোমার থেকে প্রায় অনেক দূর এগিয়ে গেছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সে কিন্তু স্থান পরিবর্তন করলো। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যখন স্থান পরিবর্তন করছে, সেটিকে আমরা বলবো গতিশীল বস্তু, এবং বস্তুটির এই অবস্থাকে বলা হবে গতি। স্থিতি ও গতি নির্ধারণে পর্যবেক্ষকের ভূমিকা।
এই টপিকটা আমরা একটুখানি বুঝে নিই, কারণ ক্লাস 11 যখন ফিজিক্স পড়বে তখন তোমাদের ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ নির্দেশ তন্ত্রের আইডিয়াটা কিন্তু আসবে। অর্থাৎ কারো সাপেক্ষেই তুমি এই স্থিতি বা গতি এই টার্মটা ডিটারমাইন করছো বা স্থিতি বা গতি এই বিষয়টা বুঝছো। সেই জন্য আমরা এই টার্মটা একটু বুঝে নিই। দেখো, সব কিছু পরীক্ষায় পড়বে এরকম ধারণা নিয়ে আমরা কিন্তু পড়াশোনা করছি না বা করব না। পরীক্ষায় এগুলো কি পড়বে? আমি বলবো না, এই 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 টপিক থেকে কিছু পরীক্ষায় পড়বে না। স্থিতি ও গতি নির্ধারণে পর্যবেক্ষকের ভূমিকা, মানে রোল অফ এ অবজারভার টু ডিটারমাইন রেস্ট অ্যান্ড মোশন, এই টপিকের ওপর কিন্তু কোনো প্রশ্ন আসে না নর্মালি, কিন্তু এটা একটা ধারণা, এই ধারণা থেকে আমরা পরবর্তী বিভিন্ন টপিকে আসতে পারবো। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার জন্য। দেখো, তাহলে এইভাবে পড়বে স্থিতি ও গতি নির্ধারণে পর্যবেক্ষকের ভূমিকা। পৃথিবীর ওপর দাঁড়িয়ে আমরা একটা গাছকে স্থির অবস্থায় থাকতে দেখি। যখন পড়ছো এই স্টেটমেন্টটা, যখন পড়লে তখন তোমার মানসপটে অর্থাৎ মনের পর্দায়, মনের আঙিনায় তুমি একটা ছবি ভাসিয়ে তোলো যে হ্যাঁ, আমি একটা পৃথিবীর ওপরে তো আমরা আছি এবং কোনো জায়গায় দাঁড়িয়ে আছি, দেখছি একটা দূরের গাছ, সে তো স্থির অবস্থাতেই আছে। আবার ঘরে বসেই ভাবো বাগনান দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে, চলন্ত ট্রেন। তো চলন্ত ট্রেনকে আমি দেখছি, তো দেখলে ওই গাছটিকে গতিশীল মনে হবে। তার মানে আমি চলন্ত ট্রেনকে যখন দেখবো সে তো গতিশীল, বাট চলন্ত ট্রেনে যখন আছি, এটা ভাবো, নিজে ঘরে বসেই ভাববো, তখন দেখবো যে হ্যাঁ, গাছটা পিছন দিকে ছুটে যাচ্ছে। ঠিক যেমনটা পূর্ণিমার রাতে আমরা অনেক সময় বাসে করে যাওয়ার সময় যখন বাসের বাইরে মুখটা ঘোরাই এবং রাতের আকাশকে দেখি, চাঁদকে দেখি, তখন দেখি চাঁদও যেন আমাদের সঙ্গে যাচ্ছে, এরকম একটা মনে হয়। তাহলে এই মনে হওয়াটা হলো আপেক্ষিক ব্যাপার। অর্থাৎ কোনো বস্তুর স্থিতি বা গতি বর্ণনা করতে গেলে কারো সাপেক্ষে করতে হচ্ছে। যেমন দেখো, গাছটির চলমানতা তোমার সাপেক্ষে, ট্রেনের সাপেক্ষে। আবার মনে করো তুমি বসে আছো, কোনো একজন ব্যক্তি সাইকেল নিয়ে চলে গেলেন, তাহলে তোমার সাপেক্ষে ওই সাইকেলে চলমান বস্তুটি গতিশীল। তাহলে যার সাপেক্ষে আমরা এই কোনো বস্তুর গতি বা স্থিতিটা ডিটারমাইন বা নির্দেশ করছি, তিনি হলেন, তাকেই বলবো নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। যেমন চলন্ত ট্রেন থেকে আমি যখন গাছটাকে গতিশীল দেখছি, গাছটার গতিশীল অবস্থাটা হলো আপেক্ষিক গতি, কিন্তু আমরা যার সাপেক্ষে এই গতিটা অবজার্ভ করলাম চলন্ত ট্রেনের সাপেক্ষে, চলন্ত ট্রেনে থেকে, সেটা হলো আমার এখানে নির্দেশতন্ত্র। আশা করি তোমরা আমি কি বলতে চাইছি খানিকটা হলেও বুঝলে। নেক্সট দেখো, দেওয়া আছে এই পৃথিবীতে যে বস্তুকে আমরা স্থির দেখি, আমরা এই পৃথিবীতে দেখো অনেক বস্তুকে স্থির দেখি, পৃথিবীর বাইরে থেকে তাকে গতিশীল বলে মনে হবে। এটা একটা ভারী ইম্পর্টেন্ট পয়েন্ট। মনে করে নাও, এবার তোমার মানসপটে তুমি ভাবো যে তুমি একটা কোনো গতিশীল যানে করে পৃথিবীর বাইরে গেছো, মানে মনে করো রকেট ভাবতে পারো। তো তুমি পৃথিবীর বাইরে থেকে একটা মনে করো ছবি নিচ্ছ, বা স্যাটেলাইটে যে স্টেশন আছে সেখানে স্যাটেলাইট থেকে দেখছো, বা তুমি পৃথিবীর বাইরে কোনো একটা জায়গায় একটা মনে মনে একটা ভাবো যে দেখলে কি দেখবো, আমরা পৃথিবীকে নীল গ্রহ একটা দেখবো, আর দেখবো পৃথিবী তো নিজেই গতিশীল, তাই না? তাহলে এই পৃথিবীতে যে বস্তুকে আমরা স্থির দেখলাম, আসলে সে তো গতিশীল, আসলে সে তো পৃথিবীটাই গতিশীল। তাহলে সেই বস্তু যাকে আমরা পৃথিবীতে বসে স্থির ভাবছিলাম, পৃথিবীর বাইরে গিয়ে দেখলাম যে না, আসলে পৃথিবী নিজেই তো গতিশীল। তার মানে ওই বস্তুটাও তো গতিশীল, পৃথিবীর সংলগ্ন যেসব বস্তু ঘুরছে সবই তো গতিশীল।
তাহলে আমাদের এই যে ঘরে বসে মনে হওয়া পাশের গাছটি দাঁড়িয়ে আছে, ওটা তো ওর আপেক্ষিক স্থিতি। আর সত্যিকারে যখন তুমি ওই মানে তোমার নিজের সাপেক্ষে, নিজের নির্দেশতত্ত্বের সাপেক্ষে গাছটিকে তুমি স্থির ভাবলে, কিন্তু যখন তুমি পৃথিবীর বাইরে চলে গেলে তখন তোমার সাপেক্ষে পৃথিবী হলো গতিশীল, তার পৃথিবী সংলগ্ন সব বস্তু কণা গতিশীল। তার মানে গাছও গতিশীল, তোমার পাশের পুকুরটাও গতিশীল। অর্থাৎ এই পৃথিবীর ওপর যা কিছু সবই গতিশীল। তা তোমার যেটা মনে হচ্ছিল গাছ, পুকুর, নদী, খাল এগুলো স্থির, এগুলো সবই আপেক্ষিক স্থিতি। আসলে ওরা স্থির নয়, ওরা গতিশীল। আবার পৃথিবীর থেকে অন্য গ্রহ যদি আমরা ভাবি, সেগুলোও গতিশীল। আবার তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই সেই অংশটা, সে যেখানে দাঁড়িয়ে আছো সেটাও গতিশীল। কাজে সব কিছুই গতিশীল এই মহাবিশ্বে। তাই আমরা বলতে পারি যে স্থিতি বলে কিছুই নেই, পরম মানে আপেক্ষিক স্থিতি, সবই হলো আপেক্ষিক স্থিতি, পরম স্থিতি বলে কিছুই নেই। আবার আমরা যখন চলন্ত ট্রেনে যাচ্ছি তখন একটা বস্তুকে গতিশীল দেখছি, এই গতিটা হলো আপেক্ষিক গতি। কিন্তু কেন দেখো আপেক্ষিক গতি? যদি যদি সমবেগে দুটো ট্রেন যায়, দুজনের দুটো একই দিকে যাচ্ছ, তখন একজন ব্যক্তি একটি ট্রেন থেকে পাশের ট্রেনের ব্যক্তিকে দেখবে কি স্থিতাবস্থায়। তাহলে এই দেখাটা হলো আপেক্ষিক স্থিতি, কিন্তু আসলে তো ওরা গতিশীল। তাই এখানে বলা হচ্ছে যে একটি পরম স্থির বস্তুর সাপেক্ষে একটি বস্তু গতিশীল হলে তখন আমরা সেটাকে পরম গতি বলতে পারি। কিন্তু পরম স্থির বস্তু এই নির্দেশতন্ত্রটা পাবো কোথায়? গোটা মহাবিশ্বই তো গতিশীল। তাই পরম গতি বলেও কিছু নেই, সমস্ত গতি হলো আপেক্ষিক। যেহেতু আমরা এই মহাবিশ্বে যে ব্রহ্মাণ্ডে আমরা আছি সেটা পুরোটাই গতিশীল। আশা করি টপিকটা তোমরা বুঝতে পেরেছো খানিকটা। নেক্সট আমরা চলে যাব গতির প্রকারভেদ, কাইন্ডস অফ মোশন। আমি নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের একটু বলবো যে তোমরা একটু ধৈর্য ধরে পড়াশোনাটা করো, তাহলে কিন্তু বিষয়ের ভার একদম কমে যাবে। পরীক্ষা দেওয়ার আগে টেনশন কমে যাবে, এবং যে কোনো বিষয় সম্বন্ধে তোমার যদি ধারণা স্পষ্ট হয়, তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে কোশ্চেন হোক না কেন তোমরা সেটা করতে পারবে। তাই আমি বলবো দয়া করে একদম এ বই সে বই না করে সিলেবাসের যে বইটা আছে বা হাতের কাছে যে বইটি পেয়েছো সেটাই পড়ো। প্রতিটি বইয়েরই কন্টেন্ট বা টপিক 19-20 প্রায় কাছাকাছি। এটা নিয়ে কখনো চিন্তা করো না আমার তো ওই বই নেই, আমার তো সেই বই নেই। আমি চেষ্টা করব তোমাদের এই বইয়ের সঙ্গে সঙ্গে আরও কিছু প্রশ্ন উত্তর পর্ব করে দেওয়া। কাজেই এখন সিলেবাসের এই টপিকটা বোঝার চেষ্টা করো। কাইন্ডস অফ মোশন, রৈখিক গতি বা চলন গতি, ট্রান্সলেশনাল মোশন, ইংলিশে এটাকে আমরা বলি ট্রান্সলেশনাল মোশন। তো হোয়াট ইজ ট্রান্সলেশনাল মোশন একটু বলে একটু ভেবে নিই। মনে করো একজন ব্যক্তি কি করলেন, একটি বইকে, টেবিলের ওপরে রাখা বইকে জাস্ট সামনের দিকে সরিয়ে দিলেন। তাহলে বস্তুটার বল যেদিকে প্রযুক্ত হলো সেদিকে কিন্তু বস্তুটা সরে গেল। বা মনে করো এটা একটা গোল, একটা গোলকের মতো একটা বল, এটা সামনের দিকে বল প্রয়োগ করলো, তাহলে এই বস্তুটা কিন্তু, যে বস্তুর মধ্যে যদি কোনো একটা কণা m1 ভাবি, তার ভর যদি m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে দেখো তারা কিন্তু সরলরৈখিকভাবে এই জায়গায় চলে আসবে, এ থেকে বি। তো এটাই বলা হচ্ছে, দেখো কোনো বস্তু সরলরেখা বরাবর গতিশীল হলে এবং বস্তুটির প্রতিটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরলরেখায় যদি একই দূরত্ব অতিক্রম করে, সেই বস্তুর গতিকে আমরা বলবো রৈখিক গতি। যেমন এখানে দেখো এই কণার সাপেক্ষে এই কণার গতি কিন্তু সমান্তরাল, এই কণার সাপেক্ষে এটা হচ্ছে সমান্তরাল গতি। যেমন এখানে বলা হচ্ছে, ধরা যাক একটি বস্তু এ অবস্থানে রয়েছে, চিত্র 2-1। বস্তুটির মধ্যে 3টি কণার প্রাথমিক অবস্থান দেওয়া আছে, m1, m2 এবং m3।
বস্তুটি তীর চিহ্নের অভিমুখে বি অবস্থানে পৌঁছাবে। দেখো তীর চিহ্নের অভিমুখে যাচ্ছে এবং এই যে বি অবস্থান পৌঁছাচ্ছে। দেখো m1 ভরের বস্তুটি যেটা আছে সেটা একটা কণা যদি ভাবি, সেই কণাটা গেল m1 ডট অবস্থানে, এইভাবে m2টা m2 ডট এবং m3টা m3 ডট অবস্থানে গেল। এখন যদি সরলরৈখিক দূরত্ব আমরা বলি m1 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 ডট m1 m1 ডট, এটাও যা হবে m2 m2 ডট, দেখো তাই হবে। কাজেই এক্ষেত্রে বস্তুটির গতিকে আমরা বলবো রৈখিক গতি বা চলন গতি। একটি বলকে ঠিক কিছুটা উঁচু থেকে যদি আমরা ফেলে দিই, সেটা সরলরেখা বরাবর ধীরে 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 নামে, তাহলে এটা হলো চলন গতি এবং সরলরৈখিক পথেই নামে। এটা কিন্তু কোনো বাঁকাবুকির ব্যাপার থাকে না, কারণ পৃথিবীর অভিকর্ষ বলের জন্য সোজা নেমে আসে। এরপর চলে আসো, দেখো এই যে একটা ছবি দেখছো, ছবিটা একটু আমি বড় করি তোমাদের সুবিধা হবে। দেখো বইয়ের ছবি, বইয়ে আছে। তো এই ছবিটা একটুখানি ডিসকাস যদি করে নিই, দেখো এখানে পৃথিবী দেখছো, সূর্যের চারিদিকে পরিক্রমণ গতি। তো এই পরিক্রমণ গতি আসলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় দেখো সমান দূরত্ব মেনটেন করে চলছে, এটা হলো বৃত্তীয় গতি। তাহলে এসো আমরা বৃত্তীয় গতির কিছুটা সংজ্ঞা পড়ে নিই। দেখো বৃত্তীয় গতি কাকে বলছে? কোনো বস্তু কণা একটি বিন্দুকে কেন্দ্র করে, দেখো এখানে বিন্দু হচ্ছে, আমরা সূর্যকে যদি একটা বিন্দু ভেবে নিই, বা সূর্যের অভ্যন্তরে যে সূর্যের যে কেন্দ্র সেটাকে একটা বিন্দু ভাবি, তার সেটাকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, তবে এই কণার গতিকে আমরা বলি বৃত্তীয় গতি। উদাহরণ, সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ, যেটা আমরা আলোচনা করেছিলাম চিত্র 2-2। দেখো 2 পরমাণুর নিউক্লিয়াস, ইয়েস ভেরি ইম্পর্টেন্ট, পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন ঘোরে, বিভিন্ন কক্ষে ঘোরে, ঠিক পৃথিবী, সূর্য, পৃথিবী, মঙ্গল, শুক্র, বৃহস্পতি যেমন গ্রহগুলি ঘুরে, তেমন ইলেকট্রনগুলি পরমাণু চারিদিকে বিভিন্ন কক্ষে যে ঘোরে, সেগুলো সবই ওদের বৃত্তীয় গতি। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট চলে আসি ঘূর্ণন গতি, রোটেশনাল মোশন। তো দেখো রোটেশনাল মোশনে দেখো একটু বলি, তোমরা এই যে মনে করো ডোর যে হ্যান্ডেল, এটাকে ধরে তোমরা কি করলে দরজার পাল্লাটা খুলছো, তো দরজার পাল্লার মুভমেন্টটা কখনো লক্ষ্য করছো? এটা কি গতি হয়? এটা ঘূর্ণন গতি, তাই না? একটা লাট্টুকে যদি ছেড়ে দিই বনবন করে ঘুরে, এখন তো সব প্লাস্টিকের লাট্টু পাওয়া যায় যেগুলো স্প্রিং সিস্টেম, পুশ করলে তোমরা মেলায় কিনেছো, এবং সেটা ঘূর্ণন গতি। এবং পৃথিবী নিজে তার অক্ষের সাপেক্ষে কিন্তু 24 ঘন্টা এক পাক ঘুরে ফেলছে, সবই কিন্তু ঘূর্ণন গতি, তাই না? তো এখানে একটা ইম্পর্টেন্ট এই ছবিটা দেওয়া আছে, পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, যদি একটু হেলাভাবে থাকে ছবিটা, ঠিক একদম পুরোপুরি ঠিক না। তো এরকম এরকম একটা অ্যাঙ্গেলে থাকে, অ্যাঙ্গেলটা তোমরা ভূগোলে পড়েছো কত, সেই অ্যাঙ্গেলের সাপেক্ষে আসলে এটা মুভমেন্ট করে, হ্যাঁ, নিজের অক্ষের চারিদিকে, সেটা হচ্ছে তোমার ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। রোটেশনাল ফিজিক্স যখন পড়বে, তখন এই রোটেশনাল মোশন নিয়ে তখন যে কাইনেমেটিক্স আছে সেটা অনেক 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 ডিটেলস এবং অনেক কিছু সেখানে আমরা জানবো। সেখানে আমরা জানবো চলন, মানে আমরা যে রৈখিক বেগ পড়ছি সেখানে আমরা পড়বো মানে রোটেশনাল ভেলোসিটি, সেগুলো আমরা পড়বো। এখানে যেমন পড়ছো ত্বরণ, সে মানে রৈখিক ত্বরণ, সেখানে আমরা পড়বো রোটেশনাল অ্যাসিলেশন, হ্যাঁ, ইত্যাদি, এগুলো পরে আমরা আসবো। নেক্সট চলে আসছি মিশ্র গতি বা জটিল গতি। তোমরা দেখো সাইকেল যখন একটা চালানো হচ্ছে, এই চাকাটা দেখো ঘুরছে, এটা একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরছে, তো সেটাকে আমরা ঘূর্ণন গতি বলবো। কিন্তু সাইকেল তো সামনের দিকে চলে যাচ্ছে, এটা আবার চলন গতি। তো এটা দু ধরনের গতির মিশ্রণে স্থান পরিবর্তন হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো জটিল গতি। যদি কোনো বস্তুর গতি চলন ও ঘূর্ণন গতির সংমিশ্রণে সম্পন্ন হয়, তাহলে সেই বস্তুর গতিকে মিশ্র গতি বা জটিল গতি বলা হয়। এটাকে আমরা ইংলিশে বলছি মিক্সড মোশন। উদাহরণ দেখো, যেটা বললাম চলন্ত গাড়ির চাকার গতি হলো মিশ্র গতি, এটা আমরা জাস্ট মনে রাখবো, পরীক্ষায় আসে। তারপরে দেখো চলন গতির ক্ষেত্রে একটি বস্তুর কি হয় না, অবস্থানের পরিবর্তন হয়, কিন্তু ঘূর্ণন গতির যখন হয় কোনো বস্তুর,
সেখানে অভিমুখটা তার প্রতি মুহূর্তে পাল্টে যায়। যেমন দেখো, তুমি যদি এখানে একটা তোমার আঙুলটা রেখে একটা দড়ির প্রান্তে যদি একটা স্টোন বা পাথর বেঁধে ঘোরাতে থাকো, দেখবে এরকম একটা ঘূর্ণন গতি পাবে, পাথরটির বৃত্তীয় গতি পাবে, তাই না? তো এই বস্তুটা তখন কিন্তু একটা অক্ষের সাপেক্ষে, তোমার আঙুলের সাপেক্ষে ঘুরছে, তার মানে বস্তুটি অ্যাকচুয়ালি এখানে ঘূর্ণন গতি সম্পন্ন করছে। তো এই ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর কিন্তু দেখো প্রতি মুহূর্তে কি পাল্টাচ্ছে, অভিমুখ। দেখো এইখানে অভিমুখ ছিল এই দিকটায়, এইখানে অভিমুখটা এই দিকে বি বরাবর, অর্থাৎ একটা বৃত্তের ঠিক স্পর্শক বরাবর, তাই না? যেমন একটি বল উপর থেকে নিচের দিকে পড়ার সময় বলটির অবস্থানের পরিবর্তন হয় চলন গতি, কিন্তু তার অভিমুখ পাল্টায় না। এটা হলো রৈখিক গতি বা চলন গতি। কিন্তু গতির অভিমুখের পরিবর্তন হয় সর্বদা নিচের দিকে ক্রিয়াশীল থাকে না, এটা ভুল বললাম, সরি। পতনশীল বস্তুর ক্ষেত্রে অভিমুখ কোনোভাবেই পরিবর্তন হয় না, একদম তাই, সর্বদা নিচের দিকেই ক্রিয়াশীল থাকে, তাই না? কিন্তু এই যেটা চলন গতি, ঘূর্ণন গতির ক্ষেত্রে সেটা সবসময় তার অভিমুখটা চেঞ্জ হচ্ছে। এটা জাস্ট আমরা মনে রাখবো। সরল রৈখিক দোলগতি, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সিম্পল হারমোনিক মোশন। তোমরা আগেকার দিনে দেখবে অনেকের পেন্ডুলাম সমন্বিত ঘড়ি আছে, যেগুলো নিচের দিকে এরকমভাবে মুভ করতো, ঘড়ির নিচের দিকে একটা এরকম পেন্ডুলাম ঝুলতো, সেই পেন্ডুলামটা এইভাবে মুভ করতো এবং ঘড়ির কাঁটা ঘুরতে থাকতো, সে দম দেয়া ঘড়ি যেগুলো ছিল। তো সেক্ষেত্রে আমরা দেখেছি, অথবা যদি এরকমভাবে একটা স্প্রিংয়ের ক্ষেত্রে ভাবো, এগুলো সব সরলরৈখিক দোলগতির উদাহরণ। সরলরৈখিক দোলগতি একটু বুঝে নিই আগে। আসলে ব্যাপারটা কি হয়, কোনো একটা বস্তুকে তোমরা বাইরে থেকে যদি বল প্রয়োগ করো, সেই বস্তু এই প্রযুক্ত বলের প্রভাবে কি করবে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, মানে টু অ্যান্ড ফ্রো মোশন দেখাবে। মানে অর্থাৎ আমি যদি একটা পেন্ডুলাম এই অবস্থায় ঝুলছে, মনে করো পেন্ডুলামটা ঝুলছে, তো পেন্ডুলামটা ঝোলার সময় যদি আমি তাকে বল প্রয়োগ করি, তা কি হবে দেখো, এটা একটু দেখিয়ে দিই। দেখো মনে করে এটা একটা পেন্ডুলাম, এটা একটা পেন্ডুলাম, ঠিক আছে? ঘড়ির পেন্ডুলাম এরকম গোলাকার হয় বড় মতন, আর উপরে একটা এরকম একটা এরকম একটা দণ্ড থাকে, দণ্ডের সাপেক্ষে এইদিকে টু অ্যান্ড ফ্রো মোশন করে, মুভমেন্ট করে, আর পথটা ঠিক এইরকম হয়। তো যখন এখানে কেউ একটা পুশ করছে, এখানে একটা মানে বল প্রয়োগ করছে, তখন সে কি করবে, এই জায়গায় চলে যাবে, তাই না? তখন এই জায়গায় চলে যাবে, তাই তো? আবার ফিরে আসবে এই পথে ফিরে আসবে, তাই তো? আবার দেখো এইখানে ফিরে আসার পর ও কিন্তু আবার এইখানে চলে যাবে, তাই না? তার মানে এখান থেকে শুরু করলো, অর্ধেক পথ গিয়ে ফিরে এলো, এটা হলো অর্ধ দোলন, আবার এখানে ফিরে এসে আবার এদিক গেল, আবার এই পথে ফিরে এলো। তার মানে একটা পূর্ণ, কি বলবো, একটা একবার একবার মানে এটাকে সাম্যাবস্থান বলা হয়। সাম্যাবস্থান থেকে অর্ধেক দোলন করলো, আবার বাকি অর্ধেক দোলন করে একটা কমপ্লিট রোটেশন করলো, একটা পূর্ণ দোলন একটা সম্পন্ন করলো। এই রকম মুভমেন্ট যেখানে আমরা দেখছি যে প্রযুক্ত বল যেদিকে, তার কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, প্রযুক্ত বলের প্রভাবে তার সরণটা সেদিকেই ঘটছে। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে, এই যে এটাকে আমরা সরণ বলবো, এই অবস্থান থেকে এইটা, এই দূরত্বটা হচ্ছে সরণ। কিন্তু আমরা দেখবো যে ধীরে ধীরে তার কিন্তু বলটা প্রযুক্ত হলেও বলের জন্য ত্বরণ কিন্তু বাড়ছে না, ধীরে ধীরে তার কিন্তু একসময় গিয়ে স্থির হচ্ছে, অর্থাৎ মন্দন সৃষ্টি হচ্ছে। অ্যাসিলারেশনটা ধীরে ধীরে কি হচ্ছে, তার বেগটাকে কমিয়ে দিচ্ছে, মানে এখানে অ্যাকচুয়ালি মন্দন সৃষ্টি হচ্ছে। ফিরে আসার সময় দেখো, যখন এখান থেকে আবার ফিরে আসছে, তখন ত্বরণ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো এইবার আমরা দেখো টপিকে চলে যাই। এখানে যেটা বলছে দেখো, সরল দোলগতি হলো একটি সরল পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত কেন দেখো, কারণ আমরা দেখছি পেন্ডুলামটা একই জায়গায় ফিরে আসছে, তাই না? এদিক থেকে গেল, এই ফিরে এলো, আবার এদিকে গেল, এই ফিরে এলো, এটা হলো পর্যাবৃত্ত বা পিরিয়ডিক মোশন।
কণার উপর ক্রিয়াশীল বল কণাটির ত্বরণ অর্থাৎ কণাটির ত্বরণ সর্বদা কণাটির গতিপথের অভিমুখী। কণাটির ত্বরণ সর্বদা কণাটির গতিপথের বা মধ্যবিন্দু সাম্যাবস্থানের অভিমুখী। দেখো আমি যেটা বলছিলাম, যখন কণাটি এদিকে ফিরে আসছে, এদিকে যখন ফিরে আসছে, যখন কণাটি এদিকে ফিরে আসছে তখন দেখো ত্বরণ সৃষ্টি হচ্ছে এবং কণার গতিও কিন্তু এই দিকে, কণার গতির অভিমুখে। আবার যখন এদিকে ফিরে আসছে তখন কণাটির ত্বরণ হচ্ছে, কিন্তু যখন কণাটির অবস্থান এই অবস্থান থেকে উল্টো দিকে যাচ্ছে তখন তার কণাটির ত্বরণের জায়গায় সেখানে তৈরি হচ্ছে মন্দন। ঠিক আছে, সাম্যাবস্থার যে সাম্যাবস্থান থেকে সবসময় আমরা যদি ভাবি সেখানে সরণের সমানুপাতিক হবে কি, এটি গতিশীল কণার উপর ক্রিয়াশীল বল আমরা যদি এফ বলি, অর্থাৎ অথবা কণাটির ত্বরণ মধ্যবিন্দু থেকে আমরা যদি ভাবি সেটা সরণের সমানুপাতিক হয়। দেখে নাও এখানটায় ভালো করে একটু আমরা যদি বলি ছবিটা, আমরা যদি এফ প্রয়োগ করি প্রযুক্ত বল, এটা সাম্যাবস্থান, সাম্যাবস্থান থেকে এইখানে গেল, এই জায়গায় গেল, তাহলে এইটা হলো সরণ। তো এই সরণটা আমরা যদি বলি এক্স, তাহলে এফ প্রযুক্ত বল কি হবে, সরণের সমানুপাতিক হবে। হ্যাঁ, প্রযুক্ত বল কি হবে, সরণের সমানুপাতিক হবে। অর্থাৎ বল আমরা যেদিকে প্রয়োগ করছি সেদিকে কিন্তু তার সরণ ঘটছে প্রযুক্ত বল, কিন্তু ফিরে আসার সময় কি ঘটছে, ফিরে আসার সময় ঘটছে কি, মানে ফিরে আসার সময় বস্তুটা তার এই দিকে চলে আসতেছে। তাহলে তখন আমরা এদিকে যদি সরণটাকে পজিটিভ ধরি তাহলে এই দিকে যখন ফিরে আসবে সেটা হয়ে যাবে নেগেটিভ, তাই না? তাহলে এইখানে বলা হয় কি, এখানে একটা যুক্তি আছে আমি বলছি। তো তাহলে দেখো এই জায়গাটা বুঝতে গেলে ভালো করে আমরা একটু এইভাবে বুঝে নিতে পারি। দেখো প্রথমে আমরা পেন্ডুলামকে মনে করো এই জায়গা থেকে ছেড়ে দিলাম, তাহলে পেন্ডুলামের ওপর এই জায়গা থেকে ছেড়ে দেওয়া মানে এর উপর একটা বল প্রয়োগ হচ্ছে এইভাবে এই দিকে। তাহলে দেখো পেন্ডুলামের উপর আমি এইভাবে টেনেছি, তাহলে আমি এটা পেন্ডুলামের এই জায়গাটাকে ধরে রেখেছি, তাহলে সে কিন্তু সবসময় কি কোন মুখে যাবে, এই মুখে যাবে, তাই না? তাহলে দেখো কিছুক্ষণ পরে টি সময় পরে যদি এইখানে চলে আসে, তার মানে এই সাম্যাবস্থানে যদি চলে আসে, তাহলে অ্যাকচুয়ালি তার সরণ কিন্তু আমরা এই সাম্যাবস্থান থেকে মাপবো কোন দিকে, এই দিকে। তাহলে তার সরণ হচ্ছে কিন্তু আমরা যদি প্রযুক্ত বল এই দিকে আমরা যদি পজিটিভ বলি, প্রযুক্ত বল এই দিকে আমরা যদি এফ বলি পজিটিভ, তাহলে আমরা কিন্তু সরণ করছি সাম্যাবস্থান থেকে উল্টো দিকে, তাহলে এই সরণটা আমরা তখন হবে -6। সেই জন্য আমরা বলতে পারি এই ক্ষেত্রে এফ সমানুপাতি আসলে -6। ঠিক একইভাবে এই জায়গায় যখন পৌঁছালো এখানে কিন্তু কোনো বল প্রয়োগ কাজ করে না, এখানে সাম্যাবস্থানে কোনো বল নেই। তারপরে সে কিন্তু অবভিয়াসলি এই যে গতির দরুন সে কি করলো, এই জায়গায় পৌঁছালো, এই জায়গায় পৌঁছালো। ঠিক একইভাবে সে আবার কিন্তু ফিরে আসবে এই মুখে ফিরে আসবে। তার যখন এই মুখে ফিরে আসবে এফ এদিকে কাজ করছে, কিন্তু তার যখন ফিরে এলো সাম্যাবস্থানে এই জায়গায় ফিরে এলো তখন তার আমরা গতিটা মানে তার গতির জন্য যে সরণ ঘটলো সেই সরণটা আমরা ভাববো এই সাম্যাবস্থান থেকে এতটা সরণ হলো, সেটাকে আমরা বলবো এফ এর ঠিক উল্টো দিকে। সেই জন্য এইটাকে আমরা এইভাবে লিখি এফ সমানুপাতিক -6। এই হচ্ছে কনসেপ্ট। তো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা সবসময় জানবো যে তার সরণ কিন্তু প্রযুক্ত বলের বিপরীতে ঘটে। এই কথাটাই এখানে বলা হয়েছে যে একটি গতিশীল কণার উপর ক্রিয়াশীল বল অথবা কণাটির ত্বরণ মধ্যবিন্দু বা সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হবে কিন্তু বিপরীত হবে। এখানে বিপরীত কথাটা দেয়নি, আসলে মাধ্যমিক তোমরা ক্লাস 9-এ পড়ছো, এখনো তোমাদের ভেক্টর কনসেপ্ট হয়নি এবং অভিমুখ সংক্রান্ত যে ধারণা সেটাও হয়নি, সেই জন্য এখানে এটা আলোকিত করা হয়নি, তবে এটা তোমরা পরবর্তীতে পড়বে। নেক্সট হচ্ছে চলন গতি আর বৃত্তীয় গতির একটা পার্থক্য। এই পার্থক্যটা তোমরা যদি করে নাও তাহলে তোমাদের একটা কনসেপ্ট পারবে যে চলন গতি আসলে বাস্তবে আমরা কোনগুলোকে বলবো এবং
তো সেটা দেখো চলন গতি এবং বৃত্তীয় গতির মধ্যে বা ঘূর্ণন গতির মধ্যে যে তফাৎটা বলছে, এই গতির ক্ষেত্রে একটি বস্তু সরলরেখা বরাবর গতিশীল থাকে। যেমন আমরা এই যে পাথরের নিচের দিকে পড়ার ব্যাপারটা বললাম, চলন গতি। আর বৃত্তীয় গতি এটা সবসময় বৃত্তাকার পথে গতিশীল থাকে। এই গতির ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ কিন্তু সমান্তরালভাবে হয়, যেটা আমরা আগে যে চিত্রটা সেই চিত্রটা দিয়ে দেখিয়েছিলাম। দেখো এই যে দেখো কণাগুলোর সরণ কিন্তু সবসময় একে অপরের সমান্তরালেই ঘটছে। তো 2 নম্বর পয়েন্টে বৃত্তীয় গতির পাঠে চলে আসো। এখানে বলা হচ্ছে এই গতির ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ কিন্তু বিভিন্ন। কেন বিভিন্ন কণাগুলির সরণ বিভিন্ন? কারণ দেখো যখন যখন বৃত্তাকার পথে যাচ্ছে তখন কি হচ্ছে না, তার প্রত্যেকটা মুহূর্তে তার কি হচ্ছে, তার অবস্থান পাল্টাচ্ছে। তোমাদের যদি এটা একটু ছবি করে দেখায় দাও বুঝতে পারবে ভালো। তো এটা একটা ঘূর্ণন গতি সম্পন্ন বস্তু, একটা বস্তু এইভাবে মুভমেন্ট করছে। তাহলে এখানে m1 বস্তু, এখানে m2 বস্তু। এখন যখন এই পজিশনে যাবে, এই পজিশনে যাবে, অবভিয়াসলি দেখো ঘূর্ণনের জন্য তো একটা অ্যাক্সিসের উপর ঘুরছে, তার ঘূর্ণনের জন্য কি হবে, তার কি করে, তার মুভমেন্টটা সবসময় কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে মুভমেন্টটা চেঞ্জ হওয়ার জন্য এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা কি করছে, এইভাবে ঘুরছে। তার মানে একটা পার্টিকেল মনে করো এটা m1, সে কি করছে, এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। তাহলে এইভাবে ঘোরার জন্য সে কিছুক্ষণ পরে, কিছুটা সময় পরে চলে যাবে এই জায়গায়। তাহলে কি হচ্ছে, তার প্রত্যেকটা মুহূর্তে অভিমুখটা পাল্টাচ্ছে, তার অবস্থানটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে অন্য অন্য বস্তু একটা m2, ওই 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 এই লাট্টুর ওপরে যদি এটা m2 হয়, সে কি করবে, সেও ওই একইভাবে মুভমেন্ট করবে, কিন্তু এরা এই গতিটা কি হবে, কার্ভ হবে, এইরকম কার্ভ হবে। তাহলে এর দিকে আমরা কিন্তু এটা যদি m1 এর কি বলবো চলন হয়, এটা হবে m2 এর চলন। এই m1 আর m2 এটা কিন্তু আমরা এটা কার্ভ বলবো, এটাকে আমরা প্যারালাল লাইন বলতে পারবো না, একে অপরের সঙ্গে প্যারালাল থাকবে না। এটাই বলেছে যে এই গতির ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণটা পাল্টে যাবে। এক্ষেত্রে বস্তুর গতির অভিমুখ একই থাকে, কিন্তু এক্ষেত্রে বস্তুর অভিমুখটা পাল্টায়। তারপর 4 নম্বর পয়েন্টে বলেছে দেখো বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। আর এখানে বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর কিন্তু অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে, বৃত্তীয় গতির ক্ষেত্রে চেঞ্জ হয়। কেন, বৃত্তীয় গতির ক্ষেত্রে সে তো একটা নির্দিষ্ট দূরে সবসময় চেঞ্জ হচ্ছে, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে সে সবসময় কি থাকবে, একই জায়গায় থাকবে। যেমন তোমাদের এই যে দরজার উদাহরণটা দিলাম, একটা পাথরকে লাট্টুকে যখন ঘোরাচ্ছ, লাট্টু যখন নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, ও কিন্তু স্থান পরিবর্তন করবে না। আচ্ছা, একই উদাহরণে এখানে বৃত্তীয়, এবার হচ্ছে দেখো বৃত্তীয় গতি ভার্সেস ঘূর্ণন গতি। বৃত্তীয় গতিতে দেখো স্থান পরিবর্তন করবে, সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করবে। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে স্থান পরিবর্তন তো হয় না, প্রতি মুহূর্তে কিন্তু অভিমুখ বদলায়। আর এই যে বলছে এই ক্ষেত্রে একটি বস্তুর গতির অভিমুখ প্রতি মুহূর্তে বদলায়। এই ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণার গতির অভিমুখ প্রায় প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে এই দুটো উদাহরণটা পার্থক্যের জন্য ঠিক আমার মনে হলো না, তোমরা এইটা ইউজ করতে পারো। আর এই প্রথম যেটা আছে যে বৃত্তীয় গতি কাকে বলে আর ঘূর্ণন গতি কাকে বলে, এই দুটো। তো আজকে আমরা মূলত শিখলাম গতির প্রকারভেদ এবং স্থিতি ও গতি সম্বন্ধে প্রাথমিক ধারণা। আজকের চ্যাপ্টারে যে ফার্স্ট যে তোমাদের সঙ্গে আলোচনা